আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে কথা বলার মতো অবস্থা নেই, কিভাবে আমার সংসার চালাবো? বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। 24 আগস্টে আমার 14 বছর কমপ্লিট হবে। গত পরশু জানলাম যে আমার আর চাকরি নেই। নিজে তো জানি যে আমি স্বচ্ছ, কিন্তু অন্য মানুষরা তাদের দৃষ্টিভঙ্গি হয়তো অন্য কথা বলছে, আমাদেরকে বাঁকা চোখে দেখছে, নিজেকে তখন ছোট মনে হয়। এই কোর্টের রায় বর্তমান রাতের ঘুম কেড়ে নিয়েছি, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। প্রচুর কষ্ট হয়েছে, সারা রাত এইখানকে আসার জন্য অনেক রাত্রি থেকে বেরিয়েছি, 3টা থেকে বেরিয়েছি। ক্লাসের অফ টাইমে পড়াশোনা করেছি, বাসে যেতে যেতে পড়াশোনা করেছি, করে করে আমরা চাকরি পেয়েছি। এটা মেনে নেওয়া যায় না। আমরা অনেক লড়াই করে অনেক কষ্ট করে পড়াশোনা করে আজ এই জায়গায় পৌঁছেছি। 5,000-এর জন্য কেন আমরা 18,000 19,000 ক্যান্ডিডেট কেন সাফার হব? মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন, আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। চাকরিটা না পেয়ে ভাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লোন আছে ব্যাংকে। বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। হ্যাঁ, এইভাবেই কান্না, ক্ষোভ, যন্ত্রণা, কষ্ট, হুঁশিয়ারি, বিক্ষোভ সমস্ত কিছু দেখলো যোগ্য চাকরিহারাদের গোটা রাজ্য। আমি অয়ন, জনতার দরবারে আপনাদের স্বাগত জানাই। আজ আছেন আমার সঙ্গে জনতা, তাদের প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে, কারণ আজকে জানতে চাইবো আমরা কার দায় 25,000 চাকরি বাতিল, যোগ্যদের চাকরি বাতিলে কি উপায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুজনকে, প্রথমেই পরিচয় করাতে হবে। যোগ্য চাকরি হারা উমা ঘোষ, সুমন বিশ্বাস। আমার সঙ্গে এবার রয়েছেন যাদের সঙ্গে পরিচয় করাবো, অধ্যাপক দেবাশিস সরকার, তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায় এবং বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। আজকে কি হলো? আজকে সারা দিন ধরে কি হলো? আত্মহত্যার হুঁশিয়ারি, গণ আত্মহত্যার হুঁশিয়ারি এই যোগ্য চাকরি যাদের বাতিল হয়েছে, যোগ্য চাকরি হারাদের। কান্নায় ভেঙে পড়লেন কেউ কেউ, ক্ষোভে, দুঃখে, অপমানিত। দেখুন কিভাবে আমার সংসার চালাবো? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সন, আমার লোন আছে ব্যাংকে। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে আমার বাবা সুগার, মা সুগার, এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না পেয়ে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লোন আছে ব্যাংকে। আজ যে পরীক্ষা দেওয়ার কথা বলছে, সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার নেই, আর সম্ভবও নয়। এই ছোট বাচ্চা নিয়ে সব কিছু সংসার দেখে বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। নতুন করে বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। কলকাতা হাইকোর্টের রায় চাকরি গিয়েছে, প্রায় 26,000 চাকরি বাতিল, যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। এতে অনেকেরই মাথায় হাত। এবার কি হবে? কিভাবে সংসার চলবে? কিভাবে ইএমআই দেবেন? কিভাবে বাচ্চাদের পড়াবেন? কিভাবে মা বাবার ওষুধ কিনবেন? চিন্তায় ঘুম উড়েছে চাকরি হারাদের, চোখে মুখে ঘোর উদ্বেগ। মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন, আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আজ 14 বছর চাকরি হয়ে গেল, এখন সরকার বলছে যে তুমি বেকার, তোমার কাছে কোনো চাকরি নেই। আমরা কোথায় যাব, কি করবো? আমরা শুধু এখানে এসেছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ চাকরি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না, আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। সোমবার কলকাতা হাইকোর্টের রায়, এক ঝটকায় প্রায় 26,000 চাকরি বাতিল। এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন চাকরিহারা প্রার্থীরা। শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ। বিভিন্ন জেলা থেকে চাকরিহারারা এসে জড়ো হয়েছেন শহীদ মিনার চত্বরে। তাদের সকলেরই এক যন্ত্রণা, এক দাবি, তাই এক সুরে তারা সরব। আমি একজন 80% ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সন। রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান
মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। আমরা স্বচ্ছতার সঙ্গে রাত দিন এক করে পড়াশোনা করে চাকরি পেয়ে একজন ফ্রেশ ক্যান্ডিডেট শিক্ষক হয়ে আজকে রাস্তায় আমাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে, এবং চাকরিটা আমাদের থাকবে কিনা সেটাও নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। অনেক লড়াই করে অনেক কষ্ট করে পড়াশোনা করে আজ এই জায়গায় পৌঁছেছি। নিজের কাছে খারাপ লাগে, নিজে তো জানি যে আমি স্বচ্ছ, কিন্তু অন্য মানুষরা তাদের দৃষ্টিভঙ্গি হয়তো অন্য কথা বলছে, আমাদেরকে বাঁকা চোখে দেখছে, নিজেকে তখন ছোট মনে হয়। এই সব চাকরিহারাদের একটাই প্রশ্ন, তাদের দোষ কোথায়? কেন যোগ্য হয়েও তাদের চাকরি গেল? কিভাবে আমি আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার। নিউজ 18 বাংলা। অন্যান্য দিন জনতার প্রশ্ন থাকে প্রথম নেতাদের উদ্দেশ্যে, আজকে ফরম্যাট ভেঙে দিচ্ছি। প্রথমে সুমন এবং উমার কথা শুনতেই হবে। সুমন, যে কোনো বেসরকারি চাকরি যদি চলে যায় তাতেও মাথায় বাজ পড়ে, সরকারি চাকরি দীর্ঘদিন পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আপনার অবস্থাটা এই মুহূর্তে জানার চেষ্টা করুন। আমাকে যারা জানেন, আমার এলাকার মানুষ, আমি 3টে স্কুলের ফার্স্ট বয়। ছাত্রজীবন থেকে এলাকার সমস্ত মানুষই জানেন আমি একটা ভালো ছেলে, ভালো পড়াশুনো করি, ভালো অঙ্ক করি। আমি চন্দননগর গভর্নমেন্ট কলেজের ছাত্র, হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র, বর্ধমান ইউনিভার্সিটিতে আমি জুলজিতে এমএসসি করি। আমি পিএইচডি চান্স পেয়েছিলাম, ছেড়ে চলে এসে আমি বিএড করেছি মানকুণ্ডু বিএড কলেজে। কৃতিত্বের সাথে আমি পড়াশুনো করেছি। আমি নিজের মেধার জোরে আমি চাকরি পেয়েছি। আমার পাশের বাড়ির ছেলেটা দেখলো দাদা পড়াশুনো করছে, চাকরি পেয়েছে, অর্থাৎ ভালো পড়াশুনো করলে চাকরি পাওয়া যায়। আমার ভাইকে আমি অনেক কষ্ট করে বিএড পড়িয়েছি, আমার স্ত্রীকে আমি অনেক কষ্ট করে বিএড পড়িয়েছি। কেন? মেধা যদি থাকে চাকরি তুমি পাবে। তারা আজকে হতাশ। আমার পাশের বাড়ির ছেলেটা চাইছেন না, তারা হতাশ। তারা কি বিশ্বাস ভেঙে গেছে? বিশ্বাস ভেঙে গেছে। পড়াশোনা করে হবে কি? যেমন করে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে কাজ করছে, আর শিক্ষিত হয়ে যে সুমনদা এত পড়াশুনো করার পর তার চাকরি যদি চলে যেতে পারে, তাহলে আপনার দায়িত্ব কি পরিবারে? আমি বাড়ির বড় ছেলে, আমার আয়ই হচ্ছে বাড়ির প্রধান উৎস। আমার মা দীর্ঘ 14 বছরের হার্টের পেশেন্ট। আমার বাবা অসুস্থ, তার কোমর ভেঙে গেছে, তিনি চিকিৎসার জন্য আমি কিছু টাকা সঞ্চয় করছি। এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমার ব্যাংকে লোন রয়েছে। কিসের জন্য? আমার ঘরবাড়ি কিছুই ছিল না, আমি একটা হতদরিদ্র বাড়ির ছেলে। সেই ঘরবাড়ির জন্য আমি লোন নিয়েছি, ভাইকে বিএড পড়িয়েছি, লোন নিয়েছি, স্ত্রীকে বিএড পড়িয়েছি, লোন নিয়েছি, এই সমস্ত কারণে লোন নিয়েছি। তা সেই বাড়ির ছেলেটার যখন চাকরি যখন এভাবে অনিশ্চিত, আমার মা বাবা স্বাভাবিকভাবে কান্নায় ভেঙে পড়েছে। আমি আসবো, খুব স্বাভাবিক একদম, মানে মানসিক দিক থেকে আপনারা বিপর্যস্ত, সারাদিন শহীদ মিনারে আপনি। উমা, আপনার দায়িত্ব কি এই মুহূর্তে? আপনার অবস্থাকে একটু জানতে চাইব। দেখুন, 2016 সালে আমাদের এসএসসি হয়েছিল ঠিকই, কিন্তু পড়াশোনাটা আমাদের শুরু হয়েছিল 2009 থেকে। তো দীর্ঘ এতদিন পড়াশোনা করার পর একটা প্যানেল হলো, তাতে চাকরি পেলাম। প্রথমে 16 সালে পরীক্ষা দিয়ে 17 সালে ইন্টারভিউ হলো। ইন্টারভিউ হওয়ার পর একটা প্যানেল হলো। প্যানেলে দীর্ঘদিন পর প্যানেল 18 সালে আমাদের নিয়োগ হওয়ার কথা, সেখানে 17 সালে নিয়োগ হওয়ার কথা, 18 সালে নিয়োগ হলো না, হলো আমার 19 সালের থার্ড কাউন্সিলিং। অথচ আমি ফার্স্ট ফেজে ডাক পেয়েছিলাম রিটিনে। ওএমআর আমি শুধুমাত্র আমার কাছে ওএমআরের কার্বন কপি ছিল না বলে আমি কোনো কেস করতে পারিনি। ওএমআর আমার সত্যিই নাম্বার কমিয়েছে। আমার যে অ্যান্সার কিটা দেয়া হয়েছিল এসএসসি থেকে, যে অ্যান্সার কিটা দেয়া হয়েছিল সেখানে আমি 52 পাওয়ার কথা, কিন্তু আমাকে সেখানে যে নাম্বারটা দেয়া হয়েছে সেখানে দেখছি 49। আমার একাডেমিক স্কোর ফুল 35-এ 35, সেখানে আমি 35 পেয়েছি ঠিকই, কিন্তু ইন্টারভিউয়ে আমাকে দেয়া হয়েছে 3। তারপরেও আমি কিন্তু চাকরিটা পেয়েছি, এবং সেটা পেয়েছি 19 সালের জুন মাসে। থার্ড কাউন্সিলিং, ফার্স্ট সেকেন্ড হয়ে যাওয়ার পর থার্ড কাউন্সিলিং, অথচ আমি ফার্স্ট ফেজে ডাক পেয়েছিলাম রিটিন পরীক্ষায়। একাডেমিক ফুল, ইন্টারভিউয়ে 3। আমি ভীষণ হতাশ, তবু আমি চাকরি পেয়েছি। এরকম তো অনেকে আছে যারা এত ভালো নাম্বার পেয়েও চাকরি পায়নি।
চাকরি পেয়েছেন কিন্তু চাকরিটা চলে গেল। চাকরিটা চলে গেল আমার। সুমন, এখানে ক্ষোভ বিক্ষোভ সব আছে, কিন্তু আমি বলছি যোগ্য এটা দাবি করছেন কি করে? কারণ আপনি কি ঘুষ দিয়েছেন, টাকা দিতে হয়েছে কাউকে? আমার টাকা দেওয়ার সামর্থ্যই ছিল না। কেউ ফোন করেছিল আপনাকে? আমাকে যারা জানেন এরকম কোনো রকম নেটওয়ার্ক আমার নেই। আমি এখন যে কথাটা দিয়ে শুরু করব, এই পশ্চিমবঙ্গ সরকারের যে সামগ্রিক দুর্নীতি আমার আত্মসম্মান, আমার সামাজিক সম্মান লুণ্ঠন করেছে। আমি তার জন্য অত্যন্ত ব্যথিত। কেন পশ্চিমবঙ্গ সরকার লুণ্ঠন করেছে? কারণ এটা তো এটা একটা রায় দিয়েছে কোর্ট। রায় কোর্ট দিয়েছে। কেন? কারণ কোর্ট বারবার এই যে এসএসসি কমিশনকে বারবার বলেছে আপনারা ওএমআর শিট প্রকাশ করুন, অবিলম্বে ওএমআর শিট প্রকাশ করুন, মেধার ভিত্তিতে চাকরি দিন। কারণ করোনার সময়ে চাকরি হয়েছে, এটা তো র্যাঙ্ক জাম করে চাকরি হয়েছে। একটা প্যানেলের কতদিন মেয়াদ থাকতে পারে? যে স্বচ্ছতা না থাকার কারণে আজকের এই পরিস্থিতি। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন? কালকে আমরা কথা বলেছিলাম বিস্তারিতভাবে, 10 মিনিট কথা বলেছি। তিনি বলছেন যে যারা যোগ্য তারা আসলে পাকে চক্রে এই দুর্নীতির প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছেন, তাই তাদের চাকরি যাবে। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা তার কথার এই মুহূর্তে আমি উত্তরটা দিতে চাইছি না। কারণ এটা একটা যারা যোগ্য, যেমন করে সোমা সাহা যে ক্যান্সার আক্রান্ত, সোমা দাস যার চাকরিটা থেকেছে মানবাধিকার খাতিরে, আমি একজন স্বচ্ছ নিজের মেধার জোরে চাকরি পেয়েছি। এই রাষ্ট্র কি আমার সেই অধিকার কেড়ে নিতে পারে? আমি এই প্রশ্ন পশ্চিমবাংলার শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, শিক্ষিত সমাজের কাছে রাখলাম। এবার জনতার কাছে আসবো। কার প্রশ্ন রয়েছে প্রথম? কার প্রতি? আমার প্রশ্ন তৃণমূলকে। তৃণমূল বৈশ্যানর চট্টোপাধ্যায়। যোগ্য প্রার্থীরা গণ আত্মহত্যার কথা বলছে, এই পরিস্থিতির জন্য কারা দায়ী? এই যে বললেন সুমন, পরিস্থিতির জন্য আমি মনে করি যে পশ্চিমবাংলার বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলি দায়ী। আপনি বলুন, একটা কোর্টের অর্ডার আসবে, তার আগে একটা মিটিংয়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলছেন কোর্টের অর্ডার তো কোনো পাস হয়নি, যে আমি একটা বোমা ফাটাবো। আর এই বোমা ফাটানোর লক্ষ্যটা যদি কোর্টের অর্ডারকে ঘিরে করে থাকেন, তাহলে এই অর্ডারটাই তো একটা ডাউটফুল জায়গায় আছে। এই যে কোর্টের অর্ডার ছেড়ে দিলাম, একটু আগে যদি যাই, এই যে বলছেন পশ্চিমবঙ্গ সরকার মান সম্মান লুণ্ঠন করেছে, এই যোগ্য প্রার্থী বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মানে চাকরি দেবার পক্ষে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে 26,000 চাকরি গেছে। একটু বলতে দিন। 25,703 জনের 53 জনের চাকরি গেছে। এদের চাকরি যাতে না যায়, যার জন্য পশ্চিমবঙ্গ সরকার সবসময় এটা চেষ্টা করছে। কিন্তু আপনি আমাকে এখানে পরিষ্কার করে বলুন যে বিকাশ ভট্টা যার এই শুভেন্দু অধিকারী মিলিত যেভাবে যে চিত্রনাট্য করেছেন, এবং আমি বলছি যে বোমা বাঁধানো, তাহলে বোমাটা কি হাইকোর্টে তৈরি হলো না? 25,000 চাকরি গেল বিকাশ ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারীর চক্রান্তে। শঙ্কুদেব পণ্ডা। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব যারা এখানে যে দুজন শিক্ষক মহাশয় আছেন তাদের কাছে, কারণ আমি বাধ্য, আমার দায়িত্ব, তাই এটা আমাকে বলতে হচ্ছে। ব্যক্তিগতভাবে নেবেন না প্লিজ। আমি আপনাদের যোগ্যতা আপনারা প্রমাণ করতে পারেননি, কোর্টকে প্রমাণ করে কনভিন্সড করাতে পারেননি, ফলে আমায় মার্জনা করবেন, আমি আপনাদের যোগ্য প্রার্থী হিসেবে মানতে পারছি না। এবং এই পরিস্থিতির জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দায়ী আমি মনে করি না। তৃণমূল কংগ্রেসের সুযোগ্য দুজন, পার্থ চট্টোপাধ্যায় এবং মানিকবাবু, এরা আরও বেশি রেসপন্সিবল। মানিকবাবু আমার ল কলেজের প্রিন্সিপাল ছিলেন। আমি লতে প্রথম দিন শিখেছিলাম অয়নদা, যে একজন মানুষ না জেনে কাউকে খুন করলেন তার যা শাস্তি হয়, আর ল জেনে কেউ যদি কাউকে খুন করেন প্রি প্ল্যান্ড ওয়েতে, যে আমি ছুরি চালালে পার্থদা মারা যাবেন, তাহলে তার শাস্তি বেশি হওয়া উচিত। এই মানিক ভট্টাচার্য তার ছেলেকে অ্যাপয়েন্ট করেছিলেন ওএমআর সিটগুলো নষ্ট করবার জন্য। দফায় দফায় হাইকোর্ট জানতে চেয়েছে, বলেছে যে কি ওএমআর সিট আছে আমাকে দাও, এসএসসি তোমার কাছে কি ডকুমেন্টেশন আছে তুমি প্রোভাইড করো, যাতে যোগ্য আর অযোগ্যের মধ্যে ডিমার্কেশন করা যায়। এরা এমন পরিস্থিতি তৈরি করেছে যার জন্য এই ডিমার্কেশনটাই আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কারা যোগ্য আর কারা যোগ্য নন। তার জন্য আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল কংগ্রেস শুধু খুন করেছে এমন নয়, জেনে খুন করেছে, যে খুন করলে লোকটা মরবে, এর পানিশমেন্ট বেশি হওয়া উচিত। এক আর অন দ্য লাস্ট লাইন, দেখুন আমি মানিকবাবু আর পার্থবাবুকে কম দোষ দিই। আমি দোষ দেবো তো সেই মন্ত্রিসভাকে, যে মন্ত্রিসভা অযোগ্যদের সুপার নিউমারিক পোস্ট করে হচ্ছে অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য হচ্ছে কল নিয়েছে।
অয়নদা আপনি ভেবে দেখুন, এই বাংলার আমার আপনার বাড়ির মতো সাধারণ মধ্যবিত্ত নিম্ন বেশ, মধ্যবিত্ত বেশ, বাড়ির ছেলেরা হ্যাঁ। কোথায় পড়তে যায়? সরকারি স্কুলে। একদম। আজকে শিক্ষকদের অবস্থা সুমন তৈরি বিশ্বাস করে তো দিয়েছেন। সরকারি স্কুলেই আজকে পড়াশোনা আজকে করেছে, আমার যা স্যারের মতো ধারণা। স্যার আজকে প্যানেলে আমরা রয়েছে, যে কথা বলছি- শিক্ষকদের তো প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আমাদের বলুন। যে আমাদের বৈষ্ণব বাবু বলেছেন পশ্চিমবঙ্গ সরকার চাকরি দেওয়ার পক্ষে। আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন চালিয়েছিল, তারা দাবি করেছিল দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগ 6 লক্ষ শূন্যপদে। সরকার বলেছিল কোনো শূন্যপদ নেই। সেই পশ্চিমবঙ্গ সরকারই বিধানসভায় ঘোষণা করেছে হ্যাঁ 5 লক্ষ শূন্যপদ আছে। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলল 10 লক্ষ শূন্যপদ আছে। বেশ, আসবো। আরেকটি প্রশ্ন কারণ আমাকে বলতেই দিতে আমি হবে, আপনি- আমি মাননীয় আসবো। বিজেপির যিনি আপনার রয়েছেন কি চাকরিটা দরকার তো? বিজেপির যিনি চাকরিটা- রয়েছেন শঙ্কুদেব পান্ডা, এ রাজ্যের সমস্ত শিক্ষিত যারা আপনাদের চাকরিটা আপনাদের আত্মসম্মান লুণ্ঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার, আর এই রাজ্যের বিরোধী দলের বিজেপির পক্ষে যে শঙ্কুদেব পান্ডা, তিনি আমরা যারা মেধার জোরে চাকরি পেয়েছি আরে আপনি আমাদেরকে বলছেন মেধার অযোগ্য জোরে। বলে ঘোষণা Identify করেছেন। করবে কি করে? আমাদেরকে হাইকোর্ট বলেছে আপনি মেধার জোরে পেয়েছেন। আপনি আপনার আমি কথা আপনার বলবেন। দুঃখ বুঝছি। রাজ্যের কিন্তু বিরোধী দলের চিৎকার করে তো মুখপাত্র প্রমাণ করা যাবে না। তিনি আপনি প্রমাণ বলছেন করতে পারেননি। কিনা এই আমরা রাজ্য যারা সত্যতা, মেধার জোরে চাকরি কিন্তু পেয়েছি, কিন্তু শঙ্কু আরেকটা বিষয় আছে। আসছি প্লিজ না, ওকে প্লিজ। এবং তৃণমূলের কিছু নেতা আজকে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আপনারা দায়ী। ওকে আপনাদেরকে জেলে প্রশ্ন উঠছে এখানে, এই সাজানো চিত্রনাট্য বিজেপি প্রশ্ন উঠছে এখানে, ওকে প্রশ্ন প্লিজ আরো সময় আছে। প্রশ্ন উঠছে এখানেই, অবৈধ যদি নির্ধারণ করে থাকে আদালত, তাহলে যারা অবৈধ তারা একটা অংশ, যারা বৈধ আরেকটা অংশ তো বৈধ, এরকমই প্রশ্ন উঠছে। তাহলে সেই বৈধদের চাকরি কেন গেল, এই প্রশ্ন উঠছে। আর আরো একটা প্রশ্ন উঠছে, রাজনীতির দুর্বিপাকে জড়িয়ে গেছেন কিনা এই যোগ্য চাকরি যারা পেয়েছেন তারা। এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, বাম কংগ্রেসকে একটাও ভোট নয়, বিজেপিকেও একটা ভোট নয়। এই নিয়েই আসবো একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি জনতার দরবারে।